स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। नमस्कार। त्रिदेव ब्रह्मा विष्णु महेश्वर মা সরস্বতী এবং পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেব এবং পরমা প্রকৃতি শারদা মায়ের চরণ বন্দনা করে সেই সাথে উপস্থিত গণদেবতা এবং বিচারক মণ্ডলীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে সেই সাথে উপস্থিত দর্শকবৃন্দের যথাযোগ্য মর্যাদায় বয়স্কদের সশস্ত্র প্রণাম, সমকক্ষদের প্রীতি শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ও সেই সাথে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিদের এবং আয়োজক কমিটিকে নাট্যনিকেতনের পক্ষ থেকে আগামী ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি এক রহস্যঘন রোমাঞ্চকর রোমান্টিক যাত্রাপালা বৃষ্টি ভেজা রাতের আকাশ। এতক্ষণের মধ্যে সব খুব স্বাভাবিক। আসলে দরজা জানলাগুলো যার বন্ধ করবার কথা ছিল সেই তো বাড়িতে নেই, কি আর করবে। আজকের এই অবস্থাটা থেকে মনে পড়ছে সেদিনও ছিল এইরকম এক বর্ষণমুখর দিন। হ্যাঁ, যার জীবনে নিয়ে আজকের এই গল্পটা শুরু হবে, একটু আগেই তাকে আমি নিজের হাতে বিচারাধীন অবস্থার জন্য পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিলম্বের নাহি অবসর, যেমন করেই হোক এই ঘটনাটা আমাকে লিপিবদ্ধ করতেই হবে, নাহলে হয়তো ও ছাড়া পাবে 12টা বছর পর যদি বিচারে ওর সাজা হয়, আর যদি ফাঁসি হয় তাহলে তো হয়েই গেল, এখানেই শেষ। না না, দিন যত বেশি পার হবে তত স্মৃতি থেকে অপভ্রংশ হওয়ার চান্স অনেকখানি বেশি। তাই আজই আমি শুরু করতে চলো। লোডশেডিং, হ্যাঁ, শুরুতেই বাধা। না না, ভেঙে পড়লে চলবে না। বয়োজ্যেষ্ঠরা বলতেন শুরুতেই নাকি বাধা হলে সাফল্যের লক্ষণ। দেখি কি করা যায়। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না।
তবু শুরু করি এই বর্ষণমুখর দিন দিয়ে। সেদিনটাও ছিল ঠিক আজকের মতন বর্ষণমুখর। দিনটা শেষ হওয়ার আগেই আলোটা অনেক আগেই যেন শেষ হয়ে গেছে। সন্ধ্যা নামবার আগেই বাড়িতে বাড়িতে বেজে উঠেছিল শঙ্করধ্বনি আর ঘণ্টার ধ্বনি। আর তার অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল সানাই আর নহবতের সুর। তুমি বুঝতে পারছো না? তোমার এই বর নামক বর্বরটা বোধ হয় আমাদের পথে বসিয়ে ছাড়বে। এখন মাথা গরম করো না। এই পরিস্থিতিতে মাথা গরম করলে আমাদের সমস্ত প্ল্যানটা ভেস্তে যাবে। কত টাকা নিয়ে আসছে লালমোহন? হ্যাঁ আনছে প্রায় 25 লাখ টাকা ক্যাশ। এই কথাটা যেন রাতে ওনা করে জানতে না পারে। না কেউ কোনোদিন জানতে পারবে না। জানো তোমার দাদা, ওই তোমার বোন আর ভগ্নিপতি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর ওই রাত্রিকে খাইয়ে পরিয়ে বড় করতে আমাদের যত টাকা খরচ হয়েছে আজ সব কিছু সুদে আসলে উসুল করে নেব। তাই বুঝি? হ্যাঁ, সেদিন যদি বুদ্ধি করে ওই রাত্রিকে তুমি আমার হাতে না তুলে দিতে, তাহলে আজকে এই দিনটা আমাদের জীবনে আসতো না। এর সব ক্রেডিট তোমার। বুঝিস তাহলে? হ্যাঁ, আরে বুঝি বলেই তো নিজের পথটাকে ভেরুয়া বানিয়ে সবার চোখের সামনে তোমাকে দাদা সাজিয়ে ভেতরে সবকিছু চালিয়ে মানতে শোনা শুধু 25 লাখ টাকাটাই দেখলে ছোট থেকে বড় করতে, খাইয়ে পড়িয়ে লেখাপড়া শেখাতে কম টাকা তো খরচ হয়নি। আজ এই পলাশ সরকার সব টাকাটাই ওসুল করে নেবে আজ রাতে। পথের কাটা রাত্রি আজকে সবকিছু শেষ করে দেবো আজ রাতে। এই পণ দিয়ে মেয়ের বিয়ে দেয়, কিন্তু পণ বরপক্ষের কাছ থেকে নিয়ে মেয়ের বিয়ে দেয়, এরকম কথা শুনেছিস কখনো কারোর কাছে? অসত্য সাধন করবে আজ রাতে। ওই নকল বর্ষে আসা মানবেন্দ্র রায়ের সাথে বিয়ে হবে আমাদের পথের কাটা রাত্রি আজ রাতে। তারপরে রাত্রিকে নিয়ে বিদেশে চাকরিতে জয়েন করার নাম করে ওই বিদেশে উড়োজাহাজে চেপে উড়ে যাবে আজ রাতে। তারপর আবার রাত্রির ঠিকানা কোথায় হবে জানিস? এসে গেছি সীমা, এসে গেছি। শুধু আমি একা নয়, বর আর বর কর্তাও এসে গেছে। কি ব্যাপার সারা বাবু, তুমি এমন করে কি দেখছো? না মানে ওই আর কি। আমি বলি তুমি কি ভাবছো? বলো। তুমি ভাবছো এই ঘাটের মোড়া এত তাড়াতাড়ি গেল কি করে আর এলোই বা কি করে? আর একটু দেরি করলে বোধহয় ভালো হতো, তাই না? বলো না, কথার করে মাথা মুন্ডু নেই। যাও ঘরের ভেতরে যাও, গিয়ে মেয়েদের বলো শাক বাজাতে, উলু দিতে। কথা শোনো, তুমি থাকতে আমি বলবো মেয়েদের? কথা শুনলে গা পেটে জ্বলে যায়। রে মেরা কে আছি, শাক বাজা, উলু দে। কিন্তু শালা বাবু, যার সঙ্গে আজকে রাত্রি বিয়ে দিতে যাচ্ছ সেই বড় বাবাজি সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আরে বাবা, মানেটা তো আমিও বুঝতে পারছি না। প্রথমত বরের বাড়ির যে ঠিকানা তুমি আমাকে দিয়েছো সেটা একটা রেস্তোরাঁ। হতে পারে জামাই বাবু, আরে গ্রামের বাড়ি 4 চাকা ঢুকবে না, তাই হয়তো। আরে অত ভাবলে মেয়ের বিয়ে দেওয়া চলবে না। আরো ভাববার আছে শালাবু, আরো ভাববার আছে। আছে আমাদের এই বড় বাবাজি একটা পাল মাতাল। কেন বুঝতে পারছো না? আরে অত বড় অফিসার, সরকারি চাকরি করে, ওই পার্টিতে ওদের তো অভ্যাস আছে এইসব নিবেদন করার আনন্দের। তারপরে জানো, যে মেয়েটার সঙ্গে ওই কালকের বিয়ে হওয়ার কথা ছিল, সে শালি তো ওই পাড়ার এক বেকার বাউন্ডুলের সঙ্গে কাল পালিয়ে গেছে। জীবনের প্রথম প্রণয় ব্যাঘাত, সামাজিক সম্মান আনি। আচ্ছা জামাই বাবু, এই মনের উপর কি কম ধকল যায় সব? তাই ওই চাপ সামলাতে হতো একটু। মনের উপর যতই চাপ থাক,
যেখানে নতুন সম্পর্ক একটা গড়তে যাচ্ছে সেখানে কি মেয়ে অতখানি মদ খেয়ে না, না, কেমন খবর? তুই কথা দিস বলে কি আমি মাথা বিক্রি করে দিস নাকি? দোস্তের মতো কন্ট্রাক্ট ফর্মে সই করে বিয়ে করতে রাজি হয়েছে। কন্ট্রাক্ট ফর্মে সই? আস্তে এসব কথা একদম এখানে জোরে জোরে বলবে না, একদম আস্তে। আপনি একটা কথা বলবেন না। 3 ঘন্টা ধরে স্টেশনে আমাকে বসে রেখেছেন, তারপর আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই বলবো। এ তো বড় কথা বলার সাহস থেকে কে দিয়েছে? কে দিয়ে? এই লালন বাবু কোথায়? বাবু আমি এসে গেছি। মানে কি বলুন তো, ওই লগ্নটা শুরু হলে না আপনি বিয়ের কাছে ছেড়ে দেবেন। শুনুন না, কিন্তু আপনার ওই মনেমেন্দ্র মালকে যে বেহটে পড়ে আছে, ওই অবস্থা দেখলে রাত্রে যদি বিয়ে করতে রাজি না হয় তখন শুনলানি আমি কতবার বললুম বাবা মানো মাল খেও নি, আমার কথা শুনলো নি। কেন শুনবে না? বলি কেন শুনবে না? আপনি না ওই মানে মনেমেন্দ্র বাবা একদম উল্টো পাল্টা কথা বলবেন না বলে দিচ্ছি। একদম উল্টো কথা বলবে না। বাবা মানো ওই ওরম করে না বাবা, শোনো না, বিয়ের পর ইনি হবে তোমার মামা শ্বশুর। শ্বশুর হোক হাসুর হোক, আমার বাবাকে নিয়ে যে উল্টো পাল্টা কথা বলবে না, আমি একদম কাউকে এই দেখো দেখি কাণ্ড, বিয়ে বাড়ির লোক ভর্তি, লোকজন দেখলে তো আমাদের বদনামও করবে না। আপনি এলাকে এই দেখো তুমি আমাকে চিনতে পারলে না? আরে আমি তো তোমাদের গাড়ি করে এখানে নিয়ে এলাম, আর আসার সময় আমাকে রাস্তায় কত গালাগাল করলে। নাকি 100% এর বাচ্চা থেকে শুরু করে হাতির বাচ্চা। তুমি বাড়ির ভিতরে যাও, যাও বাড়ির ভিতরে যাও। শালা বাবু কি করছো তুমি? এই লোকটা বরের বাবা। এতক্ষণ এখানে যা যা কথাগুলো শুনেছি সব পেটের ভেতর রেখে দিবি, মুখ থেকে বার করলে সেদিনই হবে তোর শেষ দিন। জমাই বাবু বলে তোকে রেহাই দেবো না। ঠিক আছে মনে থাকবে তো? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি আমি কাউকে বলবো না যে আজ রাত্রির এই বিয়েটা আসলে কোনো বিয়েই নয়, সবটাই বিয়ে নামক একটা নাটক প্রকৌশল। আমি তাই বলবো, আজ রাত্রির বিয়েটা কোনো বিয়েই নয়, সবটাই একটা নাটক। বাবু টাকা এনেছেন, টাকা টাকা দিন না তাড়াতাড়ি, রাত্রি আসাটাকে সরিয়ে ফেলে। দাদা, ওনার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু ওই বিল্ডিংটাকে সামনে দিন। রাত্রি এলে আমার দ্বিতীয় কাজ হবে মালা বদলটা করে বিয়েটা সেরে ফেলা, বাস। তারপরে তৃতীয় কাজ আপনার খেলা শুরু, মনে থাকবে তো? কেন মনে থাকবে নি? কেন মনে থাকবে নি? এটা হয়ে গেলে ওদের দুজনকে পিপি করে নিয়ে যাবো দমদম, আবার পিপি করে আমরা চলে আসবো কলকাতায়। তারপর ওই মানবেন্দ্র বাবু রাত্রিকে নিয়ে হুস করে গিয়ে করাচি মানে পাকিস্তান কাজ তো একেবারে পাকা করে জানেন। আপনার সঙ্গে তো আমার মানে ওই মেয়ে নিয়ে ব্যবসা তো খুব কম দিনের না। এই তো আমার নাম হলো লালমোহন সাদরা, কত মেয়েকে সাঁতারে কাটতে কাটতে 7 সমুদ্র 13 নদী পার করে দিলাম। না না এবারে কোনো অসুবিধে হবে না। না, কোনো অসুবিধা হবে না। আপনার বাড়িতে বউ হয়ে গিয়ে আপনার সংসারটাকে আমি নিজের সংসারের মতো করে গুছিয়ে নেব। মা লক্ষ্মী আয়, আয় মা রাত্রি আয়। এই লালমোহন বাবু তোর হবু শ্বশুর, প্রণাম কর মা, প্রণাম করে। আপনি আমার প্রণাম নেবেন বাবা। থাক থাক, একেবারে মা নকি ঘর আলো করে এলো। মামা তুমি আমার প্রণাম। থাক 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 মা থাক। আমার প্রণাম। বলি ভাগনা ভাগ্নিদের মামাকে প্রণাম করতে নেই রে মা। জানি মামা জানি, তবু যে তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সেই ছোটবেলা থেকে আমি অনাথ হয়েছি, তবু তোমরা আমাকে অনাথ করে রাখোনি। আমাকে বড় স্কুলে লেখাপড়া শিখিয়েছো, আমাকে মানুষের মতো মানুষ করেছো। তাই সত্যি তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মামি। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। আজকের দিনে যে মেয়েদের চোখের জল ফেলতে নেই রে। জানি মামি জানি,
তবু তোমাদের সবাইকে ছেড়ে যেতে হবে কথাটা ভাবলে আমার ভীষণ কষ্ট হচ্ছে মামি। ও লক্ষ্মী, মা লক্ষ্মী গো, এই যে সব মেয়েকে তো বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, এটা তো সমাজের নিয়ম। আমাদের কি কম কষ্ট হচ্ছে রে? তুই চলে গেলে মনে হবে এই বাড়িটা যেন আমাদের গিলে খেতে আসছে। আমরা কি ভালো থাকবো রে? জানিস আমাদের খাঁচায় যে টিয়া পাখিটা ছিল না, আজ সকাল থেকে কেমন যেন ঝিমিয়ে পড়েছে। মামি, পাখিটাকে কাল খাঁচা খুলে উড়িয়ে দিও। আমাকে না দেখলে পাখিটা হয়তো বাঁচবে না মামি, মারা যাবে। তার চোখে মুক্তির আনন্দে বাঁচতে দিও মামি, বাঁচতে দিও। আরে দেবো রে, তাই দেবো। আরে বাবা, তুমি আবার এরকম দাঁড়িয়ে আছো কেন? আরে যাও পুরুত মশাইয়ের কাছে যাও, দেখো বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাবে তো। পুরুত মশাই? হ্যাঁ, যাও। এই আমি পুরুত মশাইকে এ করে নিয়ে আসবো, চলো চুপচাপ একদম দাঁড়িয়ে থাকে। আরে কোথায় যাচ্ছো? কেন 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 কেন, কি বলছো? আরে কেন 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 এতগুলো বল? এই ব্যাগটা নিয়ে যাও, এই ব্যাগটা যত্ন করে আলমারিতে তুলে রাখবে। ভুলে যাচ্ছিলে তো? একদম একদম ঠিক তাই হ্যাঁ, জানি। যাও। পলাশ মামা ব্যাগটা আলমারিতে তুলে রাখবে মামি? কেন? ও বুঝেছি, ব্যাগের মধ্যে টাকা আছে তাই না মামা? হ্যাঁ টাকা আছে তো, টাকাই তো, মানে অনেক টাকা মা। অনেক টাকা? আমার বিয়েতে আপনি পণ নিচ্ছেন লালমোহন বাবু? আরে হ্যাঁ, কেন নেবো না বলতো, কেন নেবো না? কত বড় চাকরি করে জানিস, কত বড় ঘরে তোর বিয়ে দিচ্ছি, পর না নিলে চলে? হ্যাঁ, আপনি, আপনার ছেলে কি চাকরি করে? হ্যাঁ, কত টাকা মাইনে পায় আপনার ছেলে? এই তো আমার লক্ষ্মী, ধরো ভাই নাকখানেক টাকা হবে। কিন্তু আমি যে পলাশ মামার মুখে শুনেছি আপনার ছেলে নাকি সরকারি চাকরি করে। হ্যাঁ করে তো করে। দাঁড়াও মামা, আমি কথা বলছি। বলো মা, বলো। আমি যতদূর জানি কোন রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারীও মাসে 1 লাখ টাকা মাইনে পায় না। তা আপনার ছেলে যেই রাজ্যে সরকারি চাকরি করে সেটা নিশ্চয়ই ভারতবর্ষের বাইরের কোনো রাজ্য। আমাকে নিয়ে নিশ্চয়ই ভারতবর্ষের বাইরের কোনো রাজ্যে নিয়ে রাখবেন। তা দয়া করে বলবেন মাননীয় ভাবি শ্বশুর মশাই, ভারতবর্ষের সেই বাইরের রাজ্যের নামটা কি? বলেন বাবু, আপনার ভাগ্নি যেখানে আদালত বসিয়ে দিল গো। উচিত ছিল, আমার উচিত ছিল আপনাদের সবাইকে আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করানো। কারণ যে জঘন্য অপরাধের পরিকল্পনা নিয়ে আপনারা এসেছেন সেটা ক্ষমার অযোগ্য অপরাধের পরিকল্পনা। কি বলতে চাচ্ছি? বলতে চাই না, এখনো কিছু বলিনি বাবা, তবে বলবো তোমাদের সকলের এই মুখোশটা আমি এই সমস্ত মানুষের সামনে খুলে বার করে দেবো আজ রাতে। মুখ সামনে কথা বলবি, মুখ সামনে কথা বলবি। সেই আতুর ঘর থেকে তুলে এনে আমরা যদি তোকে বুকে পেটে করে মানুষ না করতাম, তাহলে আজ তুই বানের জলে ভেসে যেতিস না, ভেসে যেতিস। যেতাম, তাই যেতাম। বানের জলে ভাসতে ভাসতে একটা খড়কুটো ধরে আঁকড়ে বাঁচাতে চেষ্টা করতাম। কিন্তু আজ রাতে মিথ্যে বিয়ের নাম করে নকল বিয়ের বাসর সাজিয়ে 25 লক্ষ টাকার বিনিময়ে আমাকে যে অগাধ জলে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছো, তার থেকে তো মুক্তি পেতাম। কে তোকে এই কথা বলছে? কে বলেছে তোর সব কথা? যে 25 লাখ টাকার বিনিময়ে আমরা তোকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছি, কে বলেছে? এই যে এই টাকা ভর্তি ব্যাগটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ওই যে মাতাল সেজে আসা আমার প্রতি, ওটাই তার প্রমাণ। ওই যে লালমোহন বাবু আমার শ্বশুর সেজে এসছে, এটাই তার প্রমাণ। চিৎকার কিসের? চিৎকার কিসের? হ্যাঁ, কিসের চিৎকার? কিসের চিৎকার? শুনবি শুনবি কিসের চিৎকার? এই চিৎকার এক শিক্ষিত নারীর জীবন যুদ্ধ ঘোষণার চিৎকার। এই চিৎকার প্রতারকের হাত থেকে অসহায় নারীকে রক্ষা করার চিৎকার। এই চিৎকার এক স্বাধীন স্বাধীনতা রক্ষা করার চিৎকার। পুরুষ শাসিত সমাজে নারীত্বকে নিয়ে পরিহাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চিৎকার। এই রাত্রি তোর এত বড় সাহস, তুই হবু জামাইকে অপমান করে কথা বলিস? এই সীমা, এই থানায় আওয়াজটা জোরে করে দিতে বলো। জানাই শুনতে আরো জোরে করে দে, আর দরজা জানলা সব বন্ধ করে দে। কি করবে দরজা জানলা বন্ধ করে? আমাকে মেরে ফেলবে তাই তো? হ্যাঁ, ফেলবো। তোর গায়ে কেরোসিন ঢেলে তোকে আমি জ্বালিয়ে মারবো। বাপের টাকা আমি কিছুতেই দেবো না। এই টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেবো। না, সে সুযোগ তুই পাবি না রে শয়তানি। তার আগে তোকে আমি উপরে পাঠিয়ে দেবো। এই। আজ রাতি হবে তোর জীবনের শেষ রাত।
কাজ করুন, এক কাজ করুন, একে এখানে আটকে রেখে চলুন, আমরা বাড়ির ভিতরে যাই। এসো, বাড়ির ভিতরে থাকা দরকার, নালে বিয়ে বাড়ির লোকজন যাতে সন্দেহ না করতে পারে। চলো। আর এই হারামজাদিটা এখানে ওই হারামজাদিকে শাস্তা করতে পারে একমাত্র ওই মাতাল মানবেন্দ্র। দরজা খোলো, কালীচরণ দাও, দরজা খোলো, নেপাল বাবা, দরজা খোলো। তুমি আমার দিকে ওইভাবে তাকিয়েছো কেন? এই, আর একবার হবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি চিৎকার করে লোকে ডাকবো। এই, আর একবার হবে না। হ্যাঁ, এই শয়তান, এই খানা মদের মতন আমি তোর পেট আজকে ঢুকিয়ে দেবো। কিছু দেয় না, কিছু দেয় না। তোর রক্তে হোলি খেলবো, তোর রক্তে হোলি খেলবো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। তুমি বিশ্বাস করো, কি করে যেটা হয়ে গেল আমি বুঝতে পারিনি, জানো। হ্যাঁ, এখন আমি কি করব? আমাকে যেমন করে হোক এই রাতে এখান থেকে পালাতেই হবে। হ্যাঁ, কিছুতেই আমি পুলিশের হাতে ধরা দেবো না, কিছুতেই না। একটা সেলফোন, এই সেলফোন থেকে 100 ডায়াল করে মামার সমস্ত কুকীর্তির কথা আমি পুলিশকে ফাঁস করে দেবো। না 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 না, তা কি করে সম্ভব? একটু আগেই তো ওই লোকটাকে আমি নিজে না কাছে গেলে তো ধরা পড়ে যাব। কিছুতেই আমি পুলিশের হাতে ধরা দেবো না, কিছুতেই না। দরকার হলে আদালতে যাবো, আদালতে গিয়ে বিচার চাইবো, বিচার বলবো। ধর্মাবতার, আমি এই খুনটা করতে চাইনি ধর্মাবতার, এই খুনটা আমি করতে চাইনি ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমার নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের সতীত্বকে রক্ষা করার জন্য, নিজের শরীরের পবিত্র রক্তকে অপবিত্র না হতে দেওয়ার জন্য হত্যা আমি করেছি। আপনি বিশ্বাস করুন, আমাকে শাস্তি দেবেন না ধর্মাবতার, আমাকে দয়া করুন, আমাকে করুন না। কিছুতেই আমি ধরা দেবো না। আদালতকে গিয়ে বলবো এ হত্যার জন্য হত্যা নয়, আমার শরীরের পবিত্র রক্তকে অপবিত্র হতে দেওয়ার জন্য হত্যা। হ্যাঁ, এ খেলার জন্য হত্যা নয়, এই পৃথিবীর পাপ পুণ্য ভারসাম্য রক্ষা করার জন্য হত্যা। না না না, কিছুতেই আমি ধরা দেবো না। যে করে হোক এবার এই ঘর থেকে আমাকে পালাতে হবে। কিন্তু আমি কি করে পালাবো? বাইরে থেকে তো দরজাটা বন্ধ, আমাকে যে করে হোক পালাতে হবে। একটা পথ খুলে দাও, যেমন করে হোক। ওই তো ঘরের দরজা খোলার আওয়াজ, আমি পালিয়ে থাকি, লুকিয়ে রাখি দরজার আড়ালে। চলো চলো, একবার দরজাটা খুলে ঢুকি। আরে ওই শয়তানি আমাদের অনেক কিছু জেনে ফেলেছে, ওকে ধরতে না পারলে আমাদের এতদিনের কাজ করবার সব। চলো চলো তাড়াতাড়ি চলো, বেশি দূর যেতে হবে না।
চলো 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 কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বেঁচে আছি। দুর্যোগ কিছুটা কমলেও আমার ভাগ্য আকাশে অন্ধকারটা এখনো কমেনি। ঈশ্বর, তুমি সত্যি কৃপাময় ঈশ্বর। তাই তো এই অসহায়ের সামনে পাগল মানুষটাকে তুমি দেবদূত করে পাঠিয়েছো। সত্যি তুমি পরজন্মে আমার কেউ ছিল। এই তো মারা গেছে, এখন আমি কি করব? যেমন করে হোক আমায় পালাতে হবে, নইলে যে আরেকটা খুনের দায় আমার কপালে চাপবে। না না না, আমি কিছুতেই কাউকে বোঝাতে পারবো না এই খুনটা আমি করিনি। না না না, যেমন করে হোক আমার পালাতে হবে। ধীরে 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 ভোরের আলো ফুটছে, তাহলে আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, আমাকে যেমন করে হোক এখানে পালাতে হবে। এখানে কিছু পোশাক পরে আছে, এই পোশাকগুলো পাল্টে আসি আমি। দোকানের আড়ালে গিয়ে আমাকে পোশাকগুলো পাল্টে ফেলতে হবে এখনই। শয়তান আর শয়তানের রাত্রিকে খুঁজে না পেয়ে আকার পাগল হয়ে উঠে গেছে। হে ঈশ্বর, আমার রাত্রি মাকে তুমি রক্ষা করো। এবারের মতো ওকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওকে বাঁচিয়ে দাও। আরে এ তো বেঁচে আছে। আমি বাঁচতে চাই লালমোহন বাবু। আর লালমোহন বাবু কে তোমায় বাঁচাবে? যারা বাঁচাবে তারা এখন নিজেদের জীবন বাঁচাতে ছুটে মরছে। বাঁচতে চাই, 2 নম্বর খাতার নাম লিখে আবার বাঁচতে চাই। আমাকে বাঁচান, আমি না বাঁচলে আমার স্ত্রী কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে, আমার মা বাঁচবে না, আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। তার আগে তোমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু কোথায় নিয়ে যাব? সরকারি হাসপাতাল? না না, সেখানে তো আবার পুলিশের ঝামেলা। না, আপাতত কোনো প্রাইভেট চিকিৎসার আগে, তার আগে তোমাকে ট্যাক্সি ট্যাক্সি। রচনা আধুনিক যাত্রা রূপকার অনল চক্রবর্তী, সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের স্নেহধন্য ডাক্তার দীপঙ্কর নস্কর, সুর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনায় সতু চক্রবর্তী, আবাহ সঙ্গীত পরিচালনায় অয়ন চক্রবর্তী ও সম্প্রদায়, আলো নিউ বিনাপানি ইলেকট্রিক, ধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড, সাজসজ্জায় প্রহ্লাদ ড্রেসেস, পরিবেশনায় নাট্যনিকেতন। আজ এই আনন্দ মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের কাছে নিবেদন করছি এক রহস্য ঘন সামাজিক যাত্রাপালা, বৃষ্টি ভেজা রাতের আকাশ। একটি ঘোষণা, যে সমস্ত দর্শকদের কাছে মোবাইল বা সেলফোন আছে তারা অনুগ্রহ করে সাইলেন্ট মোডে রাখুন অথবা মোবাইল সুইচটি বন্ধ রাখুন, তাতে যাত্রা শোনাতে এবং আপনাদের শুনতে ভীষণভাবে সুবিধা হবে। ঘোষণাটি শেষ হলো, ধন্যবাদ। শুরু করছি এক রহস্য ঘন সামাজিক নাটক, বৃষ্টি ভেজা রাতের আকাশ। বৃষ্টি ভেজা রাতের আকাশ, বৃষ্টি ভেজা রাতের আকাশ। এবার নিশ্চয়ই আমাকে কেউ চিনতে পারছে না, কিন্তু শুধু পোশাকটা পাল্টালে তো চলবে না, সঙ্গে সঙ্গে আমার চরিত্রটাকেও পাল্টাতে হবে। যেমন করে হোক আমাকে কারো কাছে ধরা দিতে পারবো না।
খেলায় আমাকে জিততেই হবে, যেমন করে হোক আমাকে জিততেই হবে। তাই জন্যে আমার একটাই সুযোগ, ইয়েস, এবার আমি অন্য রূপে। আমাকে ছেড়ে কোথায় গেলে গো দাদা? দাদু গো! আমি দাদু। কান্নার শব্দটা এখান থেকে শুনে যাচ্ছিল, আপনি এখানে আসুন। আকাশ দা, দাদু গো! আসছি। দাদু! ও দাদু গো! ছেড়ে কোথায় গেলে দাদু? আরে এই এদিকে কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদছো কেন এভাবে? কাঁদবো না, আমার দাদু যে আমাকে ছেড়ে চলে গেছে। দাদু? ওই তোমাকে তো এখানে কখনো দেখিনি। আমি তো প্রত্যেকদিন এখানে খাবার দিয়ে যেতাম। আকাশ দা, হ্যাঁ। মনে পড়েছে কদিন আগে একটা কুকুরে কামড় দিয়েছিল। আমরা চিকিৎসাও করছিলাম, মনে হচ্ছে এই ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে লোকটা মারা গেছে। আরে তাহলে তো দাদু! সহজ তো মুশকিল। দাদু! এত কেঁদো না, এত কেঁদো না। আরে এত কেঁদো না, সবাই তো একদিন মরে যাবে। এসব কি? হ্যাঁ বয়স কিছু মারা গেছে। শোনো, তোমাকে এখন কিছু করতে হবে না, যা কিছু করবো না আমরা সব কিছু করছি। এই এটাকে একটু দাহ করবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আরে দাদা, দাহ করা যাবে না তো? দাহ করার ব্যবস্থা কর, খুব ভালো, খুব ভালো। দাহ করতে হবে, তুমি বুঝতে পারছো না? দাহ করলে তো আমি ধরা পড়ে যাবো। তার তো পোশাকটা পাল্টাতে হবে। না না না, আমাদের তো দাহ করতে নেই গে, কেন? আমরা যেতে বলে গি। হ্যাঁ দাদা, কবর দিতে হবে। আরে কবর না, কবর না, ওটাকে সমাধি বলে, সমাধি। হ্যাঁ ও, আচ্ছা। শোন ভাই, তুই এদেরকে একটু ব্যবস্থা করতো। এনজিওর যে ছেলেগুলো আছে ওদেরকে একটু সাইড করে। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। এই বাপ্পা, এদিকে আয় তো, বডিটাকে তুলতে হবে। থাক, মাথা দিকে থাক। এই এবার শোনো তো, আচ্ছা এইবার বলো তো, এতদিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ কি করতে? আমি আমি এতদিন ওই যে সব মালগুলো দেখছো না, এই মালগুলো সব আগে হল ছিল, ওই হলে আমি টিকিট ব্রেক করতাম, আর তারপর ওই হলগুলো মাল হয়ে গেল, আর আমি কাজের ধান্দায় ঘুরে বেড়াতে লাগলাম। মানে ভজনং যত্র স্নানং হট্ট মন্দিরে, মানে ভগবান ভগবান। ও বাবা, বাংলা, সংস্কৃত, ইংরেজি সব মিশিয়ে বলছো? হ্যাঁ এই তুই আহা, আবার তুই, তুমি, আপনি এইসব হয়ে যাচ্ছে। শোন, তোকে আমি তো, তুই আমার থেকে অনেক ছোট, তাই তোকে আমি আর আপনি তুমি তুমি বলতে পারবো না, বুঝলি? আমি তোকে তুই করে ডাকবো, তোর অসুবিধা নেই তো? না না না, কি বলছো? কোনো অসুবিধা নেই, যা খুশি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এইবার বলতো তোর নামটা কি? কোন নামটা বলবো? তোরা খালি হরিমন সবার তো 108টা করে নাও। হ্যাঁ, আর আমার 801টা। কেউ বলে ন্যাপলা, কেউ বলে হ্যাবলা, কেউ বলে ট্যাপলা, কেউ বলে 420, কেউ বলে 420। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত বলতে হবে না। তোর ভালো নামটা বল, যেটা তোর বাপ মার দেওয়া নাম, তাড়াতাড়ি বল। বাপ মা দেও না, বাপ মা কোথায় পেলাম? আমার বাপ মাকে তো আমি কোনোদিন পাইনি। শুনেছি ছোটবেলায় হাসপাতাল থেকে বাড়ি আসার সময় একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই। তারপর ওই দাদুটাও পাগল হয়ে গেল সেই শোকে, আর এক দুঃসম্পর্কের মামাবাড়িতে আমি মানুষ হয়েছি। ও আচ্ছা, বাপ মা ভালোবাসা কোনোদিনও পাইনি, জানো তো? তো তোর মামার বাড়িটা কোথায় বলতে পারিস? মামাবাড়ি দুঃসম্পর্কে মামাবাড়ি তো ওই একটা কোন একটা ডাঙা ছিল, পটল ডাঙা, আম ডাঙা, বেল ডাঙা। এই হ্যাঁ, এটা কিন্তু তুই মিথ্যে কথা বলছিস। শোন, বিয়ের আগে তার
নিজের মামার বাড়ি আর বিয়ের পরে কখনো তার ছেলের মামার বাড়ি এটা মানুষ বলে না। তুই কিন্তু একদম মিথ্যে কথা বলছিস। না 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 গুরু, কি হচ্ছে বলো তো? ওই অনেকদিন আগে ঘর চড়েছি তো, কি একটা ডাঙা আমার ঠিক মনে পড়ছে না। আমি কিন্তু ফালতু চলে নয়, সত্যি বলছি। ওই করে তাকাবে না তো, সত্যি বলছি। তোমার নাক ছুঁয়ে বলছি। তারা লোকের গা ছুঁয়ে বলে, মাথা ছুঁয়ে বলে, পা ছুঁয়ে বলে, নাক ছুঁয়ে কথা বলছে। আমি ফালতু চলে না, আমার দিকে সত্যি মারি। আমি মরা দাদু দিব্যি খেয়ে বলছি, সত্যি সত্যি। তোমার গা ছুঁয়ে বলছি, তোমার নাক ছুঁয়ে বলছি, সত্যি। রাগ করছো কেন? রাগ করছো কেন গুরু? গুরু রাগ করছো কেন? আরে রাগ করবো না, তুই এই সমস্ত আজে বাজে কাণ্ড করছিস, রাগ করবো না। শোন, সত্যি তোমার নাকটা না খুব সুন্দর, জানো? এত সুন্দর নাক কোনোদিন দেখিনি তো, খুব লম্বা, খুব উঁচু। ওই জন্য তুই নাকটা ছুঁয়ে কথা বলি, তাই তো? হ্যাঁ, তোমার নাকটা খুব সুন্দর। শোন, তুই একটা কাজ করবি, বলো। তুই এখন থেকে আমার বাড়িতে থাকবি। থাকো, না মানে তোমার বাড়িতে থাকো। ওই কাজকর্ম করবি, মানে আমি একটা এনজিওর কাজকর্ম করি, এই তোর দাদুর মতন যেমন আর সমস্ত পাগল টাগল বা বয়স্ক মানুষ আছে তাদের খেতে দিবি। তারপরে ওই যে বাচ্চাগুলো আছে যেগুলো রাস্তায় থাকে তাদেরকে ওই পথ শিশুদের খেতে দিবি, জামা কাপড় পরতে দিবি, লেখাপড়া দেবো, শেখাবি। দেবো। থাকতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে। থাকতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে। থাকতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে। আর কাজের শেষে মাইনে দেবো। হ্যাঁ, মাইনে তো নিশ্চয়ই কিছু একটা দেবো, তুই তো আর এমনিতে মাইনে করতে দেবে, আমি পারিস না। খুব খুশি হবো, জানো? খুব খুশি হবো। আচ্ছা। এবার একটু লেগ রাস্তা দাও না গুরু। শোন, পায়ে হাত দেওয়াটা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে গুরু, যেদিন পছন্দ করবে সেদিন আমি পা হাত দেবো, ঠিক আছে? আচ্ছা, এই শোন শোন শোন, আর কি কি করতে হবে বলতো? কি করতে হবে বলো? তুমি যা বলবে তাই করো। যা বলবো তাই করবি? একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেতে দেবো, পড়তে দেবো, সব কাজ করে দেবো। হ্যাঁ, তারপরে আর কি, যখন পায়ের দিতে বলবো তখন বলবি, তার আগে দিবি না তো? হ্যাঁ? ঠিক আছে গুরু, তুমি যা বলবে তাই। খেতে দেবে, পড়তে দেবে, থাকতে দেবে। খেতে দেবে, পড়তে দেবে, থাকতে দেবে, সব কাজ করে দেবে। খেতে দেবে, পড়তে দেবে, থাকতে দেবে, সব কাজ করে দেবে। কাজের শেষে মাইনে পাবো, মাইনে পেয়ে খুশি হবো, মাইনে পেয়ে খুশি হবো। বাবা! মামু? হ্যাঁ, মামুটা আবার কি? হেই, আমি মামু? হ্যাঁ। আরে মামা বলছো না শোনো, কোন দেশে পড়ে আছো বস? সঞ্জয় দত্ত, সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত? হ্যাঁ। এই শোন, এসব পাকামো করিস না। সঞ্জয় দত্ত আবার কি? আমি কি সঞ্জয় দত্ত নাকি? হ্যাঁ আরে বুঝতে পারছো না? না, শোন, এখন এদিক ওদিক না করে তাড়াতাড়ি চল। ওরা হয়তো এতক্ষণ সৎকার করতে বাকি রেখেছে, তোরা আর আমার জন্য অপেক্ষা করছে। চল 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 চল। এতক্ষণ তো বেশ রসা ছিলাম, এখন সব মায়া কান্না শুরু করতাম। মায়াখানা মানে? টাইম মিস্টেক বস, টাইম মিস্টেক। ওটা মরা কান্না হবে। ও মরা কান্না? দাদু গো! আমার ছেলে কোথায় গেল গো, দাদু? হ্যাঁ? আরে চুপ কর, চুপ কর, এরকম করছিস কেন? কি করো তুমি আমার কোনো নাম দিয়েছো যা চুপ করবে? আরে এই তো, আচ্ছা শোন, তোর অনেকগুলো নাম আছে না, তার মাঝখানে কোনটা বাঁচি বলতো, কোনটা বাঁচি বলতো? বাবলা। বাবলা? গুরু যখন আমাকে একটা নাম দিয়েছে, আমার তো গুরুর আমার একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, গুরুকে একটা ভালো নাম দাও, ফার্স্ট ক্লাস নাম। কম্পিউটার ম্যান, কম্পিউটার ম্যান, কাজ কর কাজ কর কাজ কর। হ্যাঁ, মনে গেছে। বিচ্ছু। বিচ্ছু? হ্যাঁ, তুমি সারা বিচ্ছু আছো, হ্যাপি বিচ্ছু। আমি বিচ্ছু? দাদু গে! আরে আমায় তুমি কোন বিচ্ছু না বেচারা দিয়ে গেলে গো দাদা? দাদু গে, দাদু! বাবলা! বিচ্ছু! হ্যালো হ্যালো, কথা বলো, চুপ করে আছো কেন? শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আর কত ধৈর্য ধরে থাকবো বলতে পারো বৌমা? আর কত অপেক্ষা করবো? ভেলোরে গিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট দিয়ে ছেলের আমার ফিরে আসার কথা, সেই ছেলে আমার এত দিন হয়ে গেছে বাড়ি ফিরল না।
আমার চিন্তা হবে না। এসবের জন্য দায়ী তুমি। আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুমি মেয়ে হয়ে জন্মেছো, অথচ মা হতে পারলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি বোঝো না যে স্বামী স্ত্রীর সুখের দাম্পত্য জীবন একটা সময় হোটেল জীবনে পরিণত হয়, আর ঠিক সেই সময় দরকার হয় একটা সন্তানের, একটা শিশু, যে শিশুর কলকাকলিতে সংসার সুখের হয়ে ওঠে। আর সেই সুখ থেকে আমরা সবাই তো বঞ্চিত। সন্তান কি আমার মা? আমি কি সেই সন্তান সুখ থেকে বঞ্চিত নই? কি দুঃসহ জীবন নিয়ে বেঁচে আছি আমি, অথচ আপনি একজন শিক্ষিকা হয়ে এভাবে বলতে পারলেন মা? বৌমা, আপনি শুধু আপনার দিকটাই দেখলেন মা, আমার যন্ত্রণার কথা একবারও ভাবলেন না। আপনারাই তো বলেন সমাজ শিক্ষার কারণে মেয়ে আর বৌমার কোনো তফাৎ নেই, গর্ভধারিণী মা আর জন্মদাত্রী মা আলাদা নয়। কিন্তু আজকে মা হয়ে মায়ের মন নিয়ে নিজের ছেলের চিন্তায় অধীর হয়ে উঠলেন, অথচ আমার কষ্টটা একবারও দেখলেন না। বৌমা তুমি? হ্যাঁ আমি। শ্বশুর মশাই মৃত্যুর শয্যায় আমাকে বলেছিল, বৌমা তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু বংশ রক্ষাটাই করো। তাই তিনবার টেস্ট টিউব বেবিতে মা হতে গিয়ে আমার সে চেষ্টা ব্যর্থ হয়। ডাক্তার যখন বললো গর্ভ ফাড়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন আপনার ছেলে আমার সমস্ত কাগজ নিয়ে ভেলোর চলে গেল, শুধুমাত্র আমাকে মাতৃত্বে চলতে পেছনে নয়, আপনাদেরকে সুখী করতে। কিন্তু বৌমা, সে যে অনেক টাকা খরচ। জানি, শোনো চিন্তাতেই তো আমি শেষ হয়ে যাচ্ছি মা। কোথা থেকে আসবে এত টাকা? অথচ মৃত্যু সজ্জায় সেই বাবার কথাগুলো আমার চোখের সামনে ভাসছে। বৌমা তোমার কাছে আর কিছু চাই না, তুমি শুধু বংশ রক্ষাটাই করো, ওই একটা কথা রাখতে। কপাল কপাল, সবই আমাদের কপাল। তা নাহলে এই বয়সে এসে আমাকে এই দিনের পরিস্থিতিতে পড়তে হয়। ও বৌমা, বৌমা, তোমার কষ্ট সন্তান না হওয়া, আর আমার কষ্ট সন্তানকে হারাবার। মানুর এতদিনে না ফিরে আসার অপূর্ব সংকেত আমার শিক্ষা, দর্শন, আদর্শ সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে এই কথাগুলো বলে ফেলেছি। তুমি তুমি কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। মা, তোমার সঙ্গে তো মানুষ শেষ ফোনে কথা হয়েছিল, তোমাকে কিছু বলেনি? আর যাবার সময় তোমাকে কিছু বলে যায়নি? যখন যায় তখন সারাটা বিকেল ফোনে কথা বললো, সন্ধ্যের পর থেকে আর কোনো কথা নেই। প্রথমটা ভেবেছিলাম গাড়িতে আছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম, কিন্তু এখন দেখছি সেটা নয় মা। তাহলে কি পথে ঘাটে কোনো বিপদ আপদ? না না, বলো না, বলো না বৌমা, অমন অমঙ্গলের কথা আমার মানুষ সম্বন্ধে বলো না। কোনো বিপদ হতে পারে না, হতে পারে না। সেই আশাতেই তো বুক বেঁধে আছি মা, কিন্তু ভাগ্য তো আর আশার অপেক্ষা করে না মা। আমি জানি মা, আমি জানি, কিন্তু কি করবো বলো? এটা কি মানবেন্দু বাবুর বাড়ি? মানবেন্দু বাবু বাড়িতে আছেন? মা, কেউ আপনার ছেলের নাম ধরে ডাকছে, মনে হয় ওর কোনো খবর পাওয়া গেছে মা। হ্যাঁ হ্যাঁ, এইটা মানবেন্দ্র বাবুর বাড়ি। আপনি কে? ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি কে? আপনি ঠিক আমাকে চিনবেন না মাসিমা। মানে আপনার ছেলে মানববাবু আমার কাছে টাকা নিয়েছিল, দেখাও হয় না, কাজও হয় না, তাই চলে এলাম আর কি। ও ভালো করেছেন, চলে এসেছেন। কিন্তু মানবেন্দ্র তো বাড়িতে নেই। হ্যাঁ, কদিন হলো সে বাড়িতে ফেরেনি। টাকা হয় না বলে তুমি বাড়িতে চলে এলাম, টাকাটা আজ নিয়েই যাবো আমি। একদিন পরে ফিরবে বলে বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজও ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না। চার শালা, মালটা কোথায় গেল? উবে গেল নাকি? সেই জন্যই তো আমরা থানায় ইনফর্ম করতে যাচ্ছি। হ্যাঁ থানা? হ্যাঁ, একটা মিসিং ডায়েরি করতে যাচ্ছে বাবা। থানায় কেন যাচ্ছেন মাসিমা? আমাদের চেনা পরিচিত জানাশোনা লোকের খোঁজ খবর নিন, তারপর নয় থানা। জানেন তো থানায় গেলে 1000টা প্রশ্ন।
সমস্ত জায়গায় খোঁজ করা আমাদের হয়ে গেছে, কিন্তু কোনো জায়গা থেকে বিন্দুমাত্র কোনো আশা না দেখে তাই আমরা থানায় যাচ্ছি। এখানে থাকে দাঁড়িয়ে তাহলে সময় নষ্ট করে চলবে না, আমাকে আগে গিয়ে ওদের খবরটা জানাতে হবে না। মাসিমা, মাসিমা, বলছিলাম কি মানববাবু এলে বলবে না আমাকে শুধু দেখা একটা ফোন করতে, বলবে না? আমি আসছি, এলে বলবে, বলবেন কিন্তু বলবেন একটা মিস কল যদি দেয় এলে বলবে। চলুন মা, আমরা থানায় যাই। আচ্ছা, তার আগে তুমি একবার ফোন করে দেখো তো বৌমা। সকাল থেকে অনেকবার করেছি মা। প্রথমে তো ফোনটা বন্ধ ছিল, এখন রিং হলে রিসিভ করছে, কিন্তু চুপ করে গান শুনে ফোনটা কেটে দিচ্ছে। শোনো না, তুমি আমার সামনে ফোনটা একবার করো না, ফোনটা রিং হলে তুমি আমাকে দিও। মা, মা ফোনটা ধরেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কে? মানু? ও মানু, তুই কোথায়? মানু, তুই কোথায়? আমি তোর মা বলছি, তুই কোথায়? মানু, কথা বল বাবা, কথা বল। কেন তুই চুপ করে আছিস? তুই কোথায়? ওরে, তোর জন্য আমরা চিন্তায় যে শেষ হয়ে যাচ্ছি, বাড়িতে রান্না খাওয়ার সব বন্ধ। তুই কোথায়? মানু, বল। মানু, হ্যালো 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 হ্যালো, এ বাবা, কথা বলছে। দেখি মা, দেখি লাউড দিন। হ্যালো হ্যালো, আমরা বৃষ্টি বলছে। আচ্ছা, আমি তোর মা বলছি, তুই কোথায় বাবা, কোথায়? আমাকে আপনার বল। মানু এখানে নেই। আপনার মানুকে খোঁজ করতে গেলে পলাশ সরকারের সঙ্গে যোগাযোগ করুন। পলাশ সরকার? কিন্তু কোথায় পাবো তাকে? তাকে তো আমরা চিনি না। দস্তিপুর থানা বলতা। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন, চুপ করে থাকবেন না। আপনি কে বলছেন? আমার মানুষ ফোনটা কোথায় পেলে? কেটে দিল। দীপ্তি, কি সুন্দর লাগছে তোমাকে দীপ্তি আজকে দেখতে। আর তোমাকে বুঝি খারাপ লাগছে? হ্যাঁ, আমাকে ঠিক তোমার পাশে আমাকে কেমন লাগছে জানো? তোমার পাশে আমাকে মনে হচ্ছে তুমি যেন একটা পূর্ণিমার চাঁদ, আর আমি যেন একটা চকর পাখি। তাই বুঝি? হ্যাঁ, তাই তো আমি ওই চাঁদকে ডেকে ডেকে বলি একটু সামলে, কারণ কারুর নজর লাগতে পারে যে। ও সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারু নজর লাগতে পারে, কারু নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই আলো, ঝলমল করিও না গো তোমার ওই আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খুলো না তো তোমায় একেবারে। ও সামলে রাখো জোছনাকে, কারু নজর
পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ে তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। ও দীপ্তি, দীপ্তি, দীপ্তি আমার দীপ্ত প্রেমের উজ্জ্বলতম আশা। আবেশ আমার প্রেম, আমার ভালোবাসা। তাই তোমাকে নিয়ে রয়েছে আমার অনেক অনেক প্রত্যাশা। তোমাকে উজাড় করে দিয়েছি আমার হৃদয়ের সব ভালোবাসা। এই ভালো কথা, আজ আমাদের এনগেজমেন্টে পূর্ণ হলো পাক্কা 1 বছর। জানি তো। আমাদের এই বর্ষপূর্তিতে তুমি আমাকে কোনো উপহার দিলে না তো। উপহার? আরে বাবা, আমি তো তোমার সব থেকে বড় উপহার। আহাহাহাহা, ওসব শুকনো কথায় চিড়ে ভেজানো চলবে না মশাই। আগের বছর এমন দিনে তোমার বন্ধু অনুপম আমাকে দিয়েছিল একটা সোনার ঘড়ি, আর তোমার সঙ্গে আমার এনগেজমেন্টে তুমি দিলে একটা সোনার নাকছাবি। এই বছর কিন্তু এত কম খরচে কাজ ছাড়লে চলবে না মশাই। আমার মতো একটা উদাস বেকার ছেলেকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছো দীপ্তি তুমি, আর আজকে অযথা এইভাবে চাপ সৃষ্টি করলে কি করে আমি তোমাকে সমস্ত চাহিদা মেটাবো বলো তো? তোমার দাদার কাছ থেকে টাকা ধার নিয়ে আমাকে একটা সোনার হার কিনে দাও। ছোট্টবেলা থেকে আমাকে আর বোনকে মানুষ করবার জন্য দাদা তো অনেক অনেক টাকা খরচা করেছে দীপ্তি। তারপর তোমার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকে মাসে মাসে যে 10,000 টাকা দেয়, সেই টাকাটা হচ্ছে আমার দাদার দেওয়া। আর এরপরে যদি দাদার কাছ থেকে কিছু চাই তাহলে আমার কি হবে তো আমি নিজেই জানি না। তোমার কিসের টাকা সংসার চলে? আমার জন্য কি লাভ? তুমি রোজগার বাড়াও, যারা পরিশ্রমভোগী হয় হাত পাতা স্বভাব কিন্তু তাদের কোনোদিন যায় না। চেষ্টা তো আমি কম করছি না দিদি। বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আমি হন্য হয়ে এখানে সেখানে চারিদিকে আমি ঘুরে বেড়ালাম, চাকরির পরীক্ষায় পাশও করলাম। ভেবেছিলাম আমার কোনো না কোনো একটা ক্লাসরুমে ঠাঁই হয়ে যাবে, কিন্তু ক্লাসরুমে ঠাঁই হওয়ার বদলে আমার ঠাঁই হলো ওই ধর্মতলার ধর্ণা মঞ্চে। আর আমাদের মতো পাশ করা ছেলেদের জায়গা পূরণ করবার জন্য যারা সাদা খাতা জমা দিয়ে চলে এলো, তাদের জায়গা হলো আমাদের জায়গা পূরণ করতে ক্লাসরুমে। এইভাবেই তো চলছে দীপ্তি। আর কি বলবো? উফ, বাবারে বাবা, সেই সম্পর্কে শুরু থেকে ওই এক কথা শুনে শুনে না আমার এই কান দুটো তালা লেগে গেল। বলি এই সান্ত্বনার ট্যাবলেট খাইয়ে খাইয়ে তুমি আর কতদিন আমাকে রাখবে? শোনো না দীপ্তি, একটা কথা বলি শোনো। ব্যাপারটা হচ্ছে আজকের মানে একটা মিষ্টি দিন, আজকের এমন দিনে আমার এই অক্ষমতাটাকে খোঁটা দিয়ে কথা না বললেই নয়। তাছাড়া দাদা হতে এক্ষুনি বাড়ি চলে আসবে, আর অনুপমা হতে এক্ষুনি বাড়ি চলে এসে এক্ষুনি আমাদের ডাকাডাকি করবে। এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। আবেশ এসে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি দীপ্তি, হ্যাপি অ্যানিভার্সারি আবেশ। বিয়েটাই এখনো হলো না, অ্যানিভার্সারি। আরে ইয়া, সামাজিক বিয়েটা না হলেও কাগজের সাথে কলমের বিয়েটা তো 1 বছর পূর্তি হলো। এরপর পুরুষ থেকে যে কোনো একদিন সেরে ফেললেই হলো। থাক, ওর হয়ে কাজ নেই। ওই বিয়ে নামে না আমার একবারে ঠিক ধরে গেছে। কি রে দীপ্তি, শুরুতে আমার হর্ষে বিষাদ কেন? প্রেমের পরিণতি। প্রেমের একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা, একদিন এক রাত করেছি মৃত্যুর অবহেলা, একদিন এক রাত তারপর প্রেম গেছে চলে। সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে জীবনানন্দের সঙ্গে তোরাও প্রেম বাদ দিয়ে সবটাই মিলিয়ে নিলি। আরে না রে বাবা না, তেমনটা নয় অনুপম দা। আসলে বিয়ে করার স্বাদটাই না আমার একবারে মিটে গেছে। আরে কি বলছো তুমি? থামো, ওসব কথা বলে চলবে না। বলটা একটু বাড়িয়ে দাও, ঘরটা পরিয়ে দিই তোমাকে। কি সুন্দর হার, কি সুন্দর হার। এই আবেশ, দেখো আবেশ, কি দারুণ চয়েস তোমার বন্ধুর। একটা বেকার ছেলের কাছে হতাশা, দুঃখ, আবেগ সবটাই সমান দীপ্তি। তুই ভারী কথা বলছিস কেন?
ছাড়ো তো। ওর মতো নিরস মানুষের সঙ্গে কথা বলে তুমি সময় নষ্ট করো না। আরে আরে আমি তো এখানে এসেছি অবভিয়াসলি নট, আমি শহর থেকে এত দূরে ছুটে ছুটে এলাম, কত কষ্ট করে এসেছি, আজকে এনজয় করবো বলে। চলো না, আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করবো, চলো চলো চলো। তা বল না, তোরা কিভাবে এনজয় করতে চাস? আরে বাবা, যেভাবে বলবি আমি সেভাবেই রাজি হবো। বল বল, আমি ম্যানেজ করে দেবো, বল। কিন্তু এখানে তো সব ব্যবস্থা হবে না, হবে না। আজ নিশ্চিত তো দাদা বাড়ি ফিরবে। হ্যাঁ, বাড়ি ফিরবো মানে এতক্ষণ তো চলে আসারই কথা। এই তো ভাইয়া, দিলে দুধে কেরোসিন ঢেলে। আরে তেমনটা নয় অনুপম দা, তেমনটা নয়। দাদা এলে দাদার ঘরে থাকবে আর আমরা এনজয় করবো আমাদের ঘরে। আর তাছাড়া আজকালকার দিনে এমন লাইফস্টাইল নিয়ে যারা কথা বলে, লোকে তাদের ব্যাকডেটেড বলে। সে কথাটা আমি না বুঝলে হয়তো দাদা বোঝে না। আরে তবু তো দাদাকে দেখলে একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে আসে। আমি কিন্তু মানুষটাকে যাচাই করে দেখেছি, মানুষটার মধ্যে একটা কেমন সন্ন্যাসী সন্ন্যাসী মার্কা ভাব। জীবনে বিয়ে শাদিও করলেন না, মদও খেলেন না, আবার সিগারেটের টানও দিলেন না, আবার কারোর সাথে প্রেম করে কারো মনে দাগাও দিলেন না, আবার কারো কাছ থেকে ল্যাংও খেলেন না। এইসব মানুষদের যে কিভাবে চলে কে জানে। আরে বাবা, ওনার কিভাবে চলে এত কিছু ভাবার দরকার নেই। আজকে দাদা এলে দাদাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ও রিয়েলি দীপ্তি, তাহলে আজ একটা ঝিকঝাক দিয়ে শুরু হয়ে যাক। আরে একটা জমিয়ে গান ধর, তুই গাইবি আর দীপ্তি নাচবে। না রে, আজকের আমার শরীরটা ঠিক ভালো ঠিকছে না। মানে তো আজকে তুই আর দীপ্তি বরং গান বাজনা শুরু কর, আমি বরং তোদের খাবার ব্যবস্থা করি, কেমন? আমি ভিতর থেকে আসছি, কেমন? আমি ভিতর থেকে আসছি। কি ব্যাপার দীপ্তি সুন্দরী, ওইভাবে চলে গেল? এর আগে আমি লক্ষ্য করেছি তোমাদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে নাকি? ওর কথা ছাড়ুন তো, ও তো পুরুষ নয়, ও একটা হাতে ছুরি পড়া হিজড়ে, বুঝলে? কি বললে? তার মানে কি হলো গো, কি হলো? পোকা হলো না খুকি হলো? হ্যাঁ, তুমি হাসছো, এদিকে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আবেগের বশে ওই মানুষটাকে বিয়ে করে আমি যে কি ভুল করেছি এই একটা বছর ধরে আমি হারে হারে টের পাচ্ছি। অনুপম দা, ও একটা বেকার, ও একটা পরনির্ভরশীল ব্যক্তিত্ব। আমি তাহলে হঠাৎ না জেনে না বুঝে বিয়েটা করতে গেলে কেন? আমি তো জানতো তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ, অন্তত আকার ইঙ্গিতে আমি তো সেটাই বুঝতে পারতাম। তা হঠাৎ মেন লাইন ছেড়ে অনলাইনে আসার কারণটা কি জানতে পারি কি? সব কারণটা তো তুমি। তুমি কলেজ ফাংশনে ওকে দিয়ে গান গাওয়ালে, আর ওর গান শুনে ওর ব্যবহার দেখে আমি ওকে পাবার জন্য একেবারে পাগল হয়ে গেলাম। আর তারপর আমার বাড়ি থেকে ব্যাপারটা জানতে পেরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিল। আর আমি সোজা এসে আকাশটাকে ধরলাম, আকাশটাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম। তারপর রেজিস্ট্রি। আর তা এত কিছুর পরেও হঠাৎ ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আমার ভালো লাগছে না অনুপম দা, আমার জাস্ট ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আরে আমি তো সেদিন তো আমি আর বুঝতে পারিনি যে আবেগের মালাটা বেকারত্বের জ্বালায় এইভাবে শুকিয়ে যাবে। তাই আবেশের সেদিনের ওই মধুময় সঙ্গ আজ আমার কাছে বিষময় হয়ে উঠেছে অনুপম দা। আমার কাছে কিন্তু আজ আমি এসেছি, তোমার ভালো লাগছে না? কেমন লাগছে বলো? আমার আজ ভীষণ ভালো লাগছে অনুপম দা, আমার ভীষণ 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 ভালো লাগছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যায় দূরে দূর, যেথা সুনীল আকাশ মোরে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যায় সুনীল আকাশ মোরে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে। অন্তরে ঝলকে ঝলকে ফুলকে কি নিজের ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। অন্তরে ঝলকে ঝলকে পলকে কি যে আগুন, নিজের ঋতু তা জানে না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। না লাগে দু ঝুলনে, মধুরী লাগলো দোলনে। না 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 না, দোলা রঙে অঙ্গে দুদুল দোলনে, নিজেরই রঙে মন
ছি 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 ছি, ছি। দাদা দাদা, তোমাদের একটুও লজ্জা করলো না? হ্যাঁ, এই ঘরের মধ্যে থেকে স্বামীর বন্ধুর সঙ্গে এই বেলাল্লাপনা করতে একবারও বিবেকে বাঁধলো না? একটা কথা বলবি না। অবশ্যই এটা তোমাদের দোষ নয়, এটা সমাজের দোষ। পাশ্চাত্য শিক্ষার নকল করতে গিয়ে এই আধুনিক নারী সমাজ নিজেদেরকে উচ্ছৃঙ্খল ভাবতে শুরু করেছে। তাই তো আজকে প্রত্যেকটা টিভি সিরিয়ালের প্রত্যেকটা দৃশ্যেই দেখা যাবে একটা করে পুরুষের সাথে 3টে করে নারী সঙ্গ, একটা করে নারীর সাথে অনেকগুলো বয়ফ্রেন্ড। সবটাই কিন্তু ভালো সাজার একটা অভিনয় করে চলেছে। আর সেই জন্যই আজকে বাড়ছে খুন, গুপ্ত হত্যা আর যত রাজ্যের নোংরামি আর সংসার। দাদা শব্দটা না বলে, দাদা কথাটাকে অপমান না করে নিজেদের এই বেকার স্বামীদের ওই সমস্ত আঘাত জায়গায় একটুখানি অনুপ্রেরণার প্রলেপ লাগাতে পারো না? একবারও তাদের একটা কথা ভেবে দেখতে পারো না যে তাদের ওই বেকারত্বের জ্বালার উপরে তোমাদের এই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কেন তোমরা জ্বালার সমুদ্রে আবার নতুন করে ডুবিয়ে মারতে পারছো? দাদা দাদা আপনি আপনি আমাদের ভুল বুঝছেন দাদা। আর নতুন করে বোঝানোর চেষ্টা করো না। একটু আগে যে দৃশ্যটা দেখেছি তাতে করে আমার সবটাই বোঝা হয়ে গেছে। দাদা, আপনি এমন ভাবে কথা বলছেন কেন? একটা কথা তুমি বলবে না, জাস্ট শাট আপ। আর দ্বিতীয় দিন যদি তোমাকে এইভাবে এই বাড়িতে দেখি না, তাহলে আমার থেকে খারাপ বোধহয় তুমি আর দুটো লোককে খুঁজে পাবে না। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার আগে খেয়ে গেলেই ভালো করতে। যেদিন নিজেকে সংশোধন করতে পারবো সেদিনে বাড়িতে খাবো। আর চলি আকাশ দা। ছি, পচে গেছে সমাজটা, পচে গেছে, গুণ ধরে গেছে সমাজের। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়েছো, কিছু বলছো না? বলবার মতন মুখ নেই, তাই না? একবার ভেবে দেখছো না এখানে তোমরা এই 4 দেয়ালের মধ্যে বেলাল্লাপনা করছো, অথচ তোমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে তোমার স্বামীর বেকার বন্ধুরা কিভাবে একটু চাকরির জন্য হাবিত্তিশ হয়ে বসে আছে? একবার খুঁজবার চেষ্টা করেছো সেই সমস্ত চাকরি খাতকদের, যারা যারা এই তোমাদের মতন মানুষদের, সত্যিকারের শিক্ষিত মানুষদের পেছনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কিভাবে সেই এর শিখরে বাস করছে? হ্যাঁ, সামাজিকতার শিখরে বাস করছে। একবার খুঁজবার চেষ্টা করেছো যে আজকে যাদের জন্য তোমরা লম্বা মোমবাতি মিছিল করছো তাদের পেছনে আসলে কারা? নাকি শুধুমাত্র শিক্ষিত সমাজ একটা মোমবাতি মিছিলের পেছনে হেঁটে দাঁড় সেরে ফেলছো? এত মোমবাতি মিছিল করছো, এত আন্দোলন করছো, ফিরিয়ে দিতে পেরেছো? ফিরিয়ে দিতে পেরেছো কোনোদিন ওই অভয়ার কোলে নির্ভয়ের মাকে? একবার ফেরাতে পেরেছো ওই সমস্ত নির্যাতিতের বাবার কাছে তার সন্তানকে? দাদা, কি হয়েছে দাদা? দীপ্তি কি করেছে? তুমি এমন কথা বলছো কেন দাদা? আরে কি আবার করবে? আজকের দিনে তোর বাড়িতে একটা অতিথি এসছে, তাকে না খাইয়ে এখান থেকে পালিয়ে দিল। তাই বলো? আমি যেন কি না কি হয়েছে ভাবলাম। শোনো, বড়রা যেটা বলে সবসময় শুনবে। ছোটরা ভুল করতেই পারে, বড়দের দায় হচ্ছে সেই ভুলটাকে সংশোধন করে দেয়া। ভুল? দাদা, দীপ্তি কি ভুল করেছে এমন ভাবে তুমি আবার কথা বলছো? আরে বাবা, আমি জানি আজকে তোদের বিবাহ বার্ষিকী, আজকের দিনে সবাই একটু আনন্দ ফুর্তি সব কিছু করে, এই মদ্যপান টান বা একটু কেক কাটা মিষ্টি খাওয়া হয়, সেটা আমি জানি। আরে বাবা, আজকের দিনে তোরা দুজন এমন একটা ঝগড়া করলি, সে বেচারা না খেয়ে এখান থেকে চলে গেল। দাদা আপনি কি বলছেন? আমি আমি কিছু বুঝতে পারছি না। আর বোঝানোর দরকার নেই, বুঝবার দরকার নেই। যেটা বলছি সেটা শোনো, এদিকে শোনো। এটা পুজোর প্রসাদ আছে, খেয়ে নিও। আর এতে আছে ফুলের মালা, দুজনে পরো। আর এটা নতুন জামা কাপড়, আজকের দিনে পরতে হবে। আরে বাবা, আমি তো জানি আজকের অনুষ্ঠানটা কি। তোরা নয় মনে করে দিয়েছিস, আসলে তোদের জন্য না করলে এটা আমি কাদের জন্য করবো বলতে পারিস? এই রাগারাগি করে তুই চলে যাচ্ছিস। তুই যদি চলে যেতিস তাহলে কিটা হতো? হ্যাঁ, কিটা হতো? আমি চলে গেলে এই বাড়ির অনেকেই ভালো থাকতো দাদা, অনেকে ভালো।
তুই বা কি রে আবেশ? কেন চারদিক লক্ষ্য রাখছিস না? হ্যাঁ, কেন চার দেয়ালের মধ্যে থেকে নিজেকে হীনমন্যতায় ভুগিয়ে এমন করে শেষ করে ফেলছিস? আরে শিক্ষা মানে কি শিক্ষা বিক্রি করে পেট চালানো? শিক্ষকতা ছাড়া কি শিক্ষার কোনো দাম নেই? না, এই শিক্ষার কোনো দাম নেই আবেশ, কোনো দাম নেই। শোন, তোদেরকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে শিক্ষা বিক্রি করে তোরা পেট চালাবিটা ঠিক নয়, বরং সকলকে দেখিয়ে দিতে হবে শুধু শিক্ষকতা ছাড়া অন্য কোনো প্রফেশনে গিয়ে তুই ভালো জায়গায় দাঁড়াতে পারিস। কিন্তু দাদা, আমি তো এই সমাজে একজন শিক্ষিত হিসাবে নিজেকে দেখতে চেয়েছিলাম দাদা। তাই তো আমি ডিএলএড বিএড সবকিছু কমপ্লিট করেও এই সমাজের একটা বিকলাঙ্গ শিক্ষক হিসাবে এই জায়গাটায় পড়ে আছি। না, ধারণাটা তোর ভুল, পাল্টাতে হবে ভাই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলতেন আজ শিক্ষা তার প্রয়োগ নাই, আর সেই শিক্ষার মুখে ছাড়া। এই তো আমার যোগ্য ভাইয়ের মতন কথা বলছিস, কেন বুঝতে চাইছিস না? গোটা পৃথিবীটাতে অনেক কিছু দেখবার আছে। হ্যাঁ, খোলা ছাদের নিচে দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে দেখ, স্যাটেলাইট কত কি আজকের হাতের মুঠোর মধ্যে এসছে। ঠিক বলেছো দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আজকের আমরা ঘরের মধ্যে বসলেই আমরা দেখতে পাই বোকা বাক্সের মধ্যে দেশ বিদেশের সমস্ত খবর আজকের আমরা দু চোখ মেলে দেখতে পাচ্ছি। আজকের আমরা সেলফোনের মাধ্যমে আজকের কারেন্ট আপডেট খবরগুলো আমরা জানতে পারছি, বুঝতে পারছি আর দেখতে পাচ্ছি। পৃথিবীটা আজকের অনেকটাই ছোট হয়ে গিয়েছে দাদা, অনেকটা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাত ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা আহা আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠো, বুঝে গেছে সেই চার সীমানার গন্ডি। আহা 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 আহা। ना जाने भाई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। जाने भाई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাত ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা 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 আহা। তোকে তো আমি কোনোদিন এখানে দেখিনি। তুই বলছি কেন? আরে আমি তো তোমাকে কোনোদিন এখানে দেখিনি। তুমি কে ভাই? আরে শোন, আমি বলছি শোন, আসলে ওর দাদু মারা গেছে, ওকে আমি এখানে নিয়ে এসেছি। ওর এমনিতে কেউ নেই, ও আমার এখানে থাকবে, আমার এই এনজিওর একটু কাজকর্ম করবে, দেখাশোনা করবে। কাজ করবে, দেখাশোনা করবে। তবে দাদা গানটা কিন্তু দারুণ গেয়েছে। হ্যাঁ, গানটাও ভালোই গাইলে। আরে সারা তুইও তো হ্যাপি গেছিস, মাইরে সত্যি বলছি হ্যাপি গেছিস। আরে সারা তোর গায়ের রংটা একটু কালো হলো না, তোকে একটা নতুন নাম দিতাম, নতুন নাম। নতুন নাম? কোকিল। আরে খারাপ বলে রে, কিন্তু গানটা সত্যি ভালো 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 ভালো। ও গুরু, তুমি যেমন সুন্দর, তোমার ভাইয়ের গলাটা না হেব্বি সুন্দর মাইরি, সত্যি দারুণ দারুণ। সত্যি বলছিস? সত্যি বলছি। আরে বাবা, তোমার নাক চুয়া বলছি। আমার নাক চুষিস? তাহলে তোমার গা চুয়া বলছি। সত্যি বলছি, নাক চুয়া বলছি, গা চুয়া বলছি। তোর এত বড় সাহস, তুই আমার দাদা মানে আকাশ চ্যাটার্জির নাক ছুটছিস, তুই কাতো কুতো দিয়ে কথা বলছিস, তোর কি সাহস রে? হ্যাঁ কি? ওকে কিছু বলিস না, আসলে ওর বোধহয় খাওয়াটা হয়নি, দেখ মুখটা শুকিয়ে গেছে। যা তুই দীপ্তিকে বলে ভেতর থেকে কিছু খাওয়ার ব্যবস্থা কর। সে আমি যাচ্ছি দাদা, ঠিক আছে। আমি দীপ্তিকে বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। কিন্তু গুরু
গুরু সত্যি সত্যি তোমার হ্যাপি বলতে গুরু হ্যাপি বলতে মুখ দেখা বুঝাও না গুরু আরে- আমার খুব খিদে পেয়ে গেছে গুরু মামু আবার মামু বলছিস? তোমার জবাব নেই মামু জবাব নেই আরে আবার আমাকে মামু বলছিস? হ্যাঁ, মামুটা কি বলতো? আমি হ্যাঁ আমি কেন মামু হতে যাব? আরে তুমি মুন্না ভাই এমবিবিএস দাও করি মুন্না ভাই এমবিবিএস? হ্যাঁ কি জিনিস আমি জানি না বাবা। হ্যাঁ, আরে মুন্না ভাই এমবিবিএস সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা